আজ ৩রা এপ্রিল শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা ২০টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। আমার কাছে শর্টকাট আছে, ভবানীপুরে জিতলেই নবান্ন দখল। শুভেন্দুকে পাশে নিয়ে হুঙ্কার অমিত শাহের। তারকেশ্বরের বিজেপি প্রার্থীকে জোকার বলে আক্রমণ, পাল্টা জবাব দিলেন সন্তু পান। ১৫ দিন বাংলায় থাকার পরিকল্পনা শাহের। অমিতের পাতে কষা মাংস মালাইকারির মতো শাহী পদ সাজালো তৃণমূল। দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান, চা চক্রে গিয়ে বিক্ষোভের মুখে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। দলে মান অভিমানের জায়গা নেই, দুর্বলতা খুঁজে বের করুন, দলীয় কর্মীদের বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি। মমতার বিরুদ্ধে আইনি চাপ বাড়াতে সুপ্রিম কোর্টের পথ ধরলেন অর্জুন সিং। ৩০ বছর পর বিধানসভার লড়াইয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অধীর। জমা করলেন হুমায়ুন সহ একাধিক হেভিওয়েট প্রার্থীরাও। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। তাকে জাতীয় রাজনীতির চাণক্য বলা হয়। কেন বলা হয় সেটাই যেন 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে আরো বেশি করে প্রমাণ করতে মরিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেন। তার আগে জনসভা ও রোড শো থেকে শাহ দাবি করেন, ভবানীপুরের জয়ী গোটা বাংলার পরিবর্তনের চাবিকাঠি হতে পারে এবং বিজেপি 170-এর বেশি আসন জিতবে। শুভেন্দুকে ভবানীপুরে প্রার্থী করার পেছনে নিজের কৌশলের কথাও জানান তিনি। নন্দীগ্রামের বদলে মমতার ঘরে ঢুকে লড়ার পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করেন। পাশাপাশি ভোটের সময় প্রায় ১৫ দিন রাজ্য থেকে প্রচার চালানোর কথা বলেন শাহ। এদিকে কালিয়াচক অশান্তি নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে। তার মধ্যেই কলকাতার ভবানীপুরে রোড শো চলাকালীন তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলে। পর্যবেক্ষকদের মতে এই ঘটনা রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতিকে আরো স্পষ্ট করেছে। ৩০ বছর পর বিধানসভার লড়াইয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অধীর। জমা করলেন হুমায়ুন সহ একাধিক হেভিওয়েট প্রার্থীরাও। এবারের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 22টি আসন ঘিরে সব রাজনৈতিক দলেরই বিশেষ নজর রয়েছে, কারণ এই জেলায় ভালো ফল সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মনোনয়ন জমার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বৃহস্পতিবার বিভিন্ন দলের একাধিক হেভিওয়েট প্রার্থী মনোনয়ন জমা দেন। তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার কান্দিতে মনোনয়ন জমা দেন। পাশাপাশি প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। একই কেন্দ্রে তৃণমূলের নারুগোপাল মুখার্জি ও বিজেপির সুব্রত মৈত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন। নতুন রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টি গঠন করে হুমায়ুন কবির রেজিনগর ও নওদা থেকে মনোনয়ন জমা দেন এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি জানান, তাদের দল মিমের সঙ্গে জোট করে একাধিক কেন্দ্রে লড়বে। অন্যদিকে সিপিআইএম এর প্রার্থী জামির মোল্লাও মনোনয়ন জমা দিয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেন। সব মিলিয়ে জেলার বিভিন্ন কেন্দ্রে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বাম প্রার্থীদের মনোনয়ন ঘিরে রাজনৈতিক লড়াই জমে উঠেছে। তারকেশ্বরের বিজেপি প্রার্থীকে জোকার বলে আক্রমণ, পাল্টা জবাব দিলেন সন্তু পান। ১৫ বছরে কিছুই হয়নি, তাই তারকেশ্বরে এবার পদ্ম ফুটবে, এমনটাই দাবি করেছেন বিজেপি প্রার্থী সন্তু পান। অন্যদিকে তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায় পাল্টা অভিযোগ করেছেন, কেন্দ্রের বঞ্চনার জবাব মানুষ ভোটে দেবে। বিধানসভা নির্বাচনের আগে তারকেশ্বর এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছেন দুই প্রার্থী। বিজেপি প্রার্থী সন্তু পান প্রচারে গিয়ে রাস্তাঘাট, পানীয় জল, ঘরবাড়ি সহ একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি দাবি করেন, মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অন্যদিকে তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের প্রচারে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়ে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি দাবি করেন, এলাকায় বহু উন্নয়নমূলক কাজ হয়েছে, যদিও কিছু কাজ বাকি রয়েছে। পাশাপাশি জল জীবন মিশনে কেন্দ্রের বঞ্চনার অভিযোগও তোলেন তিনি। বিজেপি প্রার্থীর অভিযোগ উড়িয়ে দিয়ে তাকে জোকার বলে কটাক্ষ করেন রামেন্দু। সব মিলিয়ে তারকেশ্বরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও প্রচার ঘিরে নির্বাচনী লড়াই জমে উঠেছে। ১৫ দিন বাংলায় থাকার পরিকল্পনা শাহের। অমিতের পাতে কষা মাংস মালাইকারির মতো শাহী পদ সাজালো তৃণমূল। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের অবিচ্ছেদ্য অঙ্গ মাছ মাংস খাওয়া। কিন্তু 2026-এর বিধানসভা ভোটের মুখে এই খাদ্যাভ্যাসী রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টানা 15 দিন বাংলায় থাকার পরিকল্পনাকে কটাক্ষ করে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় মুড়িঘণ্ট, পাবদা, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি খাওয়ার পরামর্শ দেয়, যার আড়ালে রাজনৈতিক শ্লেষ স্পষ্ট। তৃণমূলের অভিযোগ, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ মাংস খাওয়া বন্ধ হতে পারে এবং তারা বাঙালির সংস্কৃতি বোঝে না। এই খাদ্যভীতি তুলে ধরতেই এমন প্রচার। পাল্টা বিজেপি অভিযোগ খণ্ডন করে জানাচ্ছে, তারা আমিষ ভোজী এবং মাছ মাংস খাওয়ার বিরুদ্ধে নয়। বিশ্লেষকদের মতে বাংলার রাজনীতিতে বাঙালিয়ানা বড় ফ্যাক্টর, যার অন্যতম পরিচয় খাদ্যাভ্যাস। তাই তৃণমূল যেখানে বিজেপিকে আমিষ বিরোধী হিসেবে তুলে ধরতে চাইছে, বিজেপি সেখানে নিজেদের খাঁটি বাঙালি প্রমাণে মরিয়া। দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান, চা চক্রে গিয়ে বিক্ষোভের মুখে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। খড়গপুর সদর বিধানসভায় চা চক্রে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুরী গেট এলাকা থেকে বেরোনোর সময় কয়েকজন তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। অভিযোগ ওঠে,
রেল কর্তৃপক্ষ বাড়ি ভাঙার নোটিশ দেওয়ার সময় তিনি এলাকার মানুষের পাশে দাঁড়াননি। ফলে প্রয়োজনের সময় না থেকে এখন ভোট চাইতে আসা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। জয় শ্রীরাম বনাম জয় বাংলা স্লোগানে উত্তেজনা বাড়ে। এদিকে টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনি বিজেপির প্রার্থী বাছাই নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকেও জয় বাংলা ও চোর চোর স্লোগানের মুখে পড়তে হয়, যার পাল্টা জবাব দেন তিনি। দিনহাটায় সুকান্ত মজুমদারের প্রচারেও কালো পতাকা দেখানো হয়। সব মিলিয়ে নির্বাচনের আগে একাধিক জায়গায় উত্তেজনা ও বিক্ষোভের ছবি সামনে এসেছে। দলে মান অভিমানের জায়গা নেই, দুর্বলতা খুঁজে বের করুন, দলীয় কর্মীদের বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি। বিধানসভা ভোটের আগে সংগঠন শক্ত করতে জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তালডাংরা সভার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে কর্মী বৈঠকে একাধিক কড়া বার্তা দেন তিনি। বৈঠকের আগে সুপ্রকাশ গিরি, অরুণ জানা এবং পীযূষ কান্তি পান্ডার সঙ্গে আলাদা করে কথা বলেন। অভিষেকের স্পষ্ট নির্দেশ, দলের সিদ্ধান্তই শেষ কথা এবং যাকে প্রার্থী করা হয়েছে তাকে জেতানোই কর্মীদের দায়িত্ব। তিনি কর্মীদের বিজেপির ব্যর্থতা ও রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরার আহ্বান জানান। পূর্ব মেদিনীপুরে লোকসভা ভোটে আশানুরূপ ফল না হওয়ায় নিজেদের দুর্বলতা খুঁজে বের করে তা দ্রুত কাটানোর নির্দেশ দেন। আগামী 20 থেকে 25 দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, কাজ করলে পুরস্কার, না করলে তিরস্কার। দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া সতর্ক বার্তা দিয়ে অভিষেক জানান, বেইমানি বরদাস্ত করা হবে না। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, আগে তাদের মোকাবিলা করতে হবে। একই সঙ্গে 2021 ও 2024-এ খারাপ ফল হওয়া বুথগুলিতে নতুন করে সংগঠন করার নির্দেশ দেন তিনি। মমতার বিরুদ্ধে আইনি চাপ বাড়াতে সুপ্রিম কোর্টের পথ ধরলেন অর্জুন সিং। সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংকে হার স্বীকার করতে হলেও তিনি রাজনৈতিক লড়াই থেকে সরে যাননি। 2026 সালের বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া কেন্দ্র থেকে আবারও বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তাকে। 2026 সালের বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া কেন্দ্র থেকে আবারও বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তাকে, যা নির্বাচনী ময়দানে নতুন উত্তেজনা তৈরি করেছে। হনুমান জয়ন্তী উপলক্ষে নোয়াপাড়ায় বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে তিনি রাজ্যের অশুভ শক্তি বিনাশের প্রার্থনা করেন এবং বর্তমান পরিস্থিতিকে গণতন্ত্র ও আইন শৃঙ্খলার প্রতি আস্থা রক্ষার লড়াই বলে উল্লেখ করেন। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করার কথা জানান। তার অভিযোগ, তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। অর্জুন সিং আরও দাবি করেন, রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর হাতে নিয়ন্ত্রণ থাকা উচিত। তার মতে, বিচার ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ জরুরি। রাঘব চাড্ডাকে সরালো কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবার কি তাহলে বিজেপির পথে পা বাড়াবেন তিনি? আম আদমি পার্টির অন্যতম পরিচিত মুখ রাঘব চাড্ডাকে রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ থেকে সরানোয় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তার জায়গায় অশোক মিত্তালকে নতুন ডেপুটি লিডার করা হয়েছে এবং দলীয়ভাবে সংসদে তার বক্তব্যের সুযোগ কমানোর অনুরোধ জানানো হয়েছে, যা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক মাসে গিগ কর্মীদের অধিকার, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা এবং টেলিকম ইস্যুতে সরব হয়ে রাঘব চাড্ডা জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে এক সময়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে বলে জানা যায়। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ না রাখা এবং গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় না থাকার বিষয়টিও নজরে আসে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, রাঘব চাড্ডা বিজেপিতে যোগ দিতে পারেন। সেই আশঙ্কা থেকেই দল আগেভাগে এই পদক্ষেপ নিয়েছে। সব মিলিয়ে এই সিদ্ধান্তের পেছনে দলীয় কৌশল না অভ্যন্তরীণ দূরত্ব, তা নিয়েই এখন আলোচনা চলছে। টিকিট না পেয়ে দল বদল, সিপিএম তৃণমূল ঘুরে বিজেপিতে কানাই চন্দ্র মণ্ডল জল্পনায় প্রার্থী হওয়া। 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলবদল এবং টিকিট পাওয়া রাজনীতি নতুন করে আলোচনায় এসেছে। নবগ্রামের বিদায়ী বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সিপিএম ও তৃণমূল হয়ে এবার বিজেপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সল্টলেকের বিজেপির সদর দপ্তরে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিয়ে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। কানাই চন্দ্র মণ্ডল একসময় সিপিএম এর দোদণ্ড প্রতাপ নেতা ছিলেন এবং 2016 সালে বিধায়ক হন। পরে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দিয়ে 2021-এ আবার বিধায়ক নির্বাচিত হন। তবে 2026 সালের নির্বাচনে তৃণমূল তাকে টিকিট না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে দল বদল করেন। যদিও বিজেপিতে যোগ দেওয়ার পর প্রকাশ্যে কিছু বলেননি তিনি। রাজনৈতিক মহলের ধারণা, তিনি টিকিটের আশায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। সব মিলিয়ে ভোটের আগে দলবদল ও টিকিট রাজনীতি ঘিরে জল্পনা আরও জোরদার হয়েছে। লড়াই শুরু করেছি, শেষ দেখেই ছাড়বো। মেয়ের শোক ভুলে আগুন ঝরা চোখে প্রচার তামান্নার মায়ের। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা এলাকার কাদিহাতিতে এখন শোনা যাচ্ছে তামান্নার মা সাবিনা ইয়াসমিনের প্রচারের ডাক। বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হিসেবে তিনি এলাকার ঘুরে ভোট চাইছেন। যাকে মানুষ তামান্নার মা নামেই বেশি চেনেন, সেই সাবিনা একসময় মেয়ের মৃত্যুর শোকে ভেঙে পড়েছিলেন, আর এখন তিনি লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছেন। 2025 সালের 23শে জুন উপনির্বাচনের দিন তৃণমূলের সমর্থকদের বিজয় মিছিলের সময় তার মেয়ের মৃত্যু হয়। সেই ঘটনার পর দ্রুত গ্রেপ্তার হলেও সাবিনা আইনের পথে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার কথায়,
অপরাধীদের শাস্তি না পাওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন। বর্তমানে প্রচারে ব্যস্ত সাবিনা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, এই প্রচারই তাকে বাঁচার শক্তি দিয়েছে। তার লক্ষ্য আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। সব মিলিয়ে এক শোকাহত মা থেকে অদম্য লড়াকু প্রার্থী হয়ে ওঠা সাবিনা ইয়াসমিনের এই লড়াই এখন এলাকায় বিশেষভাবে নজর কাটছে। ভোটের ট্রেনিংয়ে গিয়ে নিখোঁজ শিক্ষিকা, 4 দিন পরেও হদিশ না পেয়ে উৎকণ্ঠায় পরিবার। উত্তর 24 পরগনার টিটাগড়ে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন সুজাতা মজুমদার নামে এক শিক্ষিকা। 4 দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। ফলে পরিবারের চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। তিনি বিধাননগরের চকের ভেরি এফপি স্কুলের শিক্ষিকা এবং প্রায় 30 বছর ধরে শিক্ষকতা করছেন। গত 29 মার্চ টিটাগড়ের উমা শশী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণে গিয়েছিলেন তিনি, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। তার স্বামী বলাই ঘোষ টিটাগড় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন এবং বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুজাতা অনেক কিছু ভুলে যেতেন এবং তার চিকিৎসা চলছিল, যা উদ্বেগ আরও বাড়িয়েছে। প্রথমবার নির্বাচনের দায়িত্ব পাওয়ায় তিনি প্রশিক্ষণে গিয়েছিলেন, যদিও তার শারীরিক অসুস্থতার কথাও জানানো হয়েছিল। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালাচ্ছে। নির্বাচনের আবহে এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে সিবিআই, সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। মোথাবাড়ি কাণ্ডে রাজ্য রাজনীতিতে তোলপাড়ের মধ্যে তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট আগে নির্দেশ দিয়েছিল, এখন ঘটনায় সিবিআই এবং এনআইএ তদন্ত করতে পারে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী কমিশন সিবিআই তদন্তের পথে হাঁটল। 7 জন জুডিশিয়াল অফিসারের ওপর হামলার ঘটনাকে সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সিবিআই তদন্তের ফলে রাজ্যের পুলিশ প্রশাসন সহ পুরো ব্যবস্থা তদন্তের আওতায় আসবে। ভোটের মুখে সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ এর ফলে রাজ্যকে সিবিআই তদন্তের মুখোমুখি হতে হবে। মোথাবাড়ি ঘটনার পর নির্বাচন কমিশনের কড়া অবস্থান এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার হস্তক্ষেপ রাজনৈতিক পরিস্থিতিকে আরো তীব্র করে তুলেছে। সিপিএমকে শূন্য দল কটাক্ষ প্রতিকূলের, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। বছর 2 আগে লোকসভা নির্বাচনেও সিপিএম এর প্রচার করেছিলেন প্রতিকুর রহমান, কিন্তু 26-এর নির্বাচনের প্রচারে সেই সিপিএম প্রসঙ্গ উঠতেই তীব্র প্রতিক্রিয়া দেন সদ্য তৃণমূল দলে যোগ দেওয়া এই নেতা। তিনি বলেন, শূন্য পাওয়া একটা দল, এত সিপিএম করলে তো মুশকিল, আগে ওদের প্রাসঙ্গিক হতে বলুন। এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কমেন্টে কটাক্ষের বন্যা বইছে। 2008 সাল নাগাদ বাম রাজনীতিতে যুক্ত হয়ে প্রতিকুল সিপিএম এর হয়ে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। দলের কঠিন সময়েও তিনি আন্দোলনের প্রথম সারিতে ছিলেন এবং একাধিক নির্বাচনে প্রার্থীও হয়েছেন। জেলা ও রাজ্য কমিটিতেও জায়গা পেয়েছিলেন। তবে গত ফেব্রুয়ারিতে অসন্তোষ প্রকাশ করে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। বর্তমানে তৃণমূলের মুখপাত্র হিসেবে প্রার্থীদের সঙ্গে প্রচার করছেন। উত্তরপাড়ায় প্রচারে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে সিপিএমকে আক্রমণ করেন প্রতিকুল। পাশাপাশি বাম জামানায় চাকরি ও শিল্প ক্ষতির অভিযোগ তুলে তৃণমূল সরকারের পক্ষে সওয়াল করেন। তার এই অবস্থান ঘিরে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মেমারির মঞ্চে দেবের আত্মবিশ্বাস, তৃণমূলের জয়ের দাবি ও বিজেপিকে আক্রমণ। প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। কামারহাটি ও বাঁকুড়ার পর এবার পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে প্রচারে অংশ নেন তিনি। মঞ্চ থেকে দেব জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই সরকার গড়বে এবং একটি আসন হলেও বেশি পাবে। আগেই তিনি দাবি করেছিলেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে দেব বলেন, নির্বাচন হিন্দু মুসলিম ইস্যুতে ঘুরছে, কিন্তু স্কুল ও হাসপাতালের মতো বিষয়গুলি আলোচনা করা হচ্ছে না। এভাবে বিজেপির এজেন্ডাকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প যেমন সবুজ সাথী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারের কথা তুলে ধরেন এবং দাবি করেন অন্য রাজ্যেও এই প্রকল্পগুলি অন্য নামে চালু হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বক্তব্য রাখেন তিনি জানান, আগে ভাবেননি এই প্রকল্প বাস্তবায়িত হবে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির উদ্যোগে কাজ শুরু হয়েছে। শেষে তিনি উন্নয়ন বজায় রাখতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান। আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন, কাদের উদ্দেশ্যে বার্তা অভিষেকের? বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর সব রাজনৈতিক দল ভোটের ময়দানে নামলেও প্রার্থী নিয়ে অসন্তোষ একাধিক জায়গায় সামনে এসেছে। তৃণমূলেও তার ব্যতিক্রম নয়। পূর্ব মেদিনীপুরে সাংগঠনিক বৈঠক থেকে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন এবং স্পষ্ট বার্তা দেন যে দল যাকে প্রার্থী করেছে তাকেই জেতাতে হবে, অভিমানের কোনো জায়গা নেই। এর আগেও নওদায় তিনি বলেছিলেন, আমি প্রার্থী। এবার তিনি জানান, কাজের ভিত্তিতেই পুরস্কার বা তিরস্কার হবে। পাশাপাশি সতর্ক করে বলেন, যুদ্ধে যারা বেইমানি করে তারা আর যাই হোক দলকে মা বলে পারে না। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের কিছুটা দুর্বলতা স্বীকার করে তিনি সর্বশক্তি দিয়ে লড়াইয়ের ডাক দেন। তালডাংরা জনসভা থেকে তিনি জোর দিয়ে বলেন,
4টি অঞ্চলে জোড়া ফুলের প্রার্থীকে বিপুল ভোটে জেতাতে হবে, যাতে বিজেপি ভবিষ্যতে সেই প্রার্থী খুঁজে না পায়। ভোটদানে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেন তিনি। বেশি ভোটে জিতবে বিজেপি, বাঁকুড়ায় এসে মমতাকে নিশানা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বাংলায় এসে দুর্নীতি, ধর্ম ও মহিলা সুরক্ষা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করেন। বিজেপির প্রার্থীদের মনোনয়নের পর্বে যোগ দিতে তিনি বাঁকুড়ায় এসে 5 প্রার্থীর সঙ্গে প্রচারে অংশ নেন এবং তামলি বাঁধে পথসভা করেন। বক্তব্যের শুরুতেই তিনি বিজেপি কর্মীদের উচ্ছ্বাস দেখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। মোহন যাদব অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসে সর্বত্র দুর্নীতি চলছে এবং বাংলার মানুষ ও যুব সমাজের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি বলেন, কমিউনিস্টদের পর মমতা সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে এবং এবার এই সরকারের হিসেব নেওয়ার সময় এসেছে। এসএসসি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিল সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন তিনি। পাশাপাশি হিন্দুদের অপমান ও মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি আরো বলেন, বিজেপি সরকার গড়লে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। স্বাধীনতার আগে থেকেই বাংলার প্রতিভার উল্লেখ করে তিনি রাজ্যের উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামী